জুলাই সনদ পিআর ইস্যুতে নিজ নিজ দাবিতে অনড় দলগুলো শক্ত অবস্থান। গণতন্ত্র বিরোধী তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ সহজ করবে মত বিশ্লেষকের। দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। রাজধানীর আদাবরে যুবককে জিম্মি করে টাকা দাবি। উদ্ধারে গেলে পুলিশ সদস্য সহ ৩ জনকে কুপিয়ে জখম। গাড়ি ভাঙচুর। যৌথ বাহিনীর অভিযানে আটক শতাধিক। ৮ বছরে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। ভূ রাজনীতি আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার অভাবে জটিল হচ্ছে প্রত্যাবাসন। জাতীয় ঐক্যের পরামর্শ বিশ্লেষকের। গত বছরের চেয়ে প্রায় ৩ গুণ বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। মৃত্যুর হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। মোকাবিলায় দরকার নতুন পদক্ষেপ, জনসম্পৃক্ততা আর সম্মিলিত উদ্যোগ। এবং আফগানিস্তানে ভয়াবহ ভূকম্পে ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। উদ্ধার কাজে সেনাবাহিনী ও আন্তর্জাতিক সংস্থাগুলো। নিহত ৮ শতাধিক, আহত ২,৮০০। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। নির্বাচন সামনে রেখে অযৌক্তিক জেদের রাজনীতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে। দলগুলো নিজ নিজ দাবিতে অনড় থাকলে ক্ষমতায় আসতে পারে তৃতীয় পক্ষ, যারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দলগুলোর মতপার্থক্যকে এভাবেই দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ থাকলেও রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর হয়নি। তাই ভোট নিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের শঙ্কার কথা বলছেন রাজনীতিকরা। রাজনীতিতে হঠাৎ উত্তেজনার মধ্যে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেও নিজ নিজ অবস্থান থেকে সরেনি দলগুলো। সংসদের বাইরে সংবিধান সংশোধনে রাজি নয় বিএনপি। জামায়াতের চাওয়া সনদ বাস্তবায়নে গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন। আর এনসিপির দাবি আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই অ্যাক্টরদের মধ্যেই যদি ভিন্ন মত থাকে, তাহলে তো এটা নিয়ে তো সাধারণ মানুষের শঙ্কা থাকাটা স্বাভাবিক। রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক মনে করেন, দলগুলো নিজ নিজ দাবিতে অনড় অবস্থানে থাকলে সহজ করবে তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ। জামাত বা এনসিপি তারা এখন যে দাবিগুলো উপরে স্টিক করে আছে, বিএনপি যদি স্টিক করে যা আমরা মানব না, তারা যদি বলে তোমাকে মানতে হবে, সবাই হারবে এই গেমে। যদি ধরেন এই একগুঁয়েমিতার কারণে নির্বাচন না হয়, যারা দেশে ডেমোক্রেসি চায় না, সেই তৃতীয় পক্ষ ক্ষমতায় আসবে। সামরিক শাসন আবার শুরু হবে দেশে, অথবা এই ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে। বিশেষ করে যদি সামরিক শাসন আসে, তখন কিন্তু আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। দ্রুত ঐক্যবদ্ধ না হলে খারাপ ভবিষ্যতের দায় সব দলকেই নিতে হবে বলেও মন্তব্য এই বিশ্লেষকের। একেবারেই অযৌক্তিক জেদাজেদির রাজনীতি আমাদের সামনে অন্ধকার দিকে নিয়ে যাবে। এখনো যদি তাদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে যে ধরনের মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সের প্রবণতা আরও বাড়বে সামনে। সেই অবস্থায় যেন দেশকে তারা যদি তারা নিয়ে যেতে চায়, এটার দায় দায়িত্ব তখন তাদেরকেই বহন করতে হবে। নির্বাচন ও দাবি দেওয়া একসঙ্গে চলতে পারে এমন মন্তব্য করে ডক্টর সাব্বির মনে করেন, বৃহৎ স্বার্থে সবাইকে এক হতেই হবে। দেশে যে এখন অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, এটার কারণে তাদের উপরে সাধারণ মানুষের আস্থাও কমে যাচ্ছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি, জামায়াত, এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ আরও 7টি রাজনৈতিক দল বৈঠক করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। রোহিঙ্গা ঢলের 8 বছর পেরোলেও ফেরানো যায়নি একজন রোহিঙ্গাকেও।
উল্টো এখনও চলছে অনুপ্রবেশ। বিশ্লেষকরা মনে করেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আগের চ্যালেঞ্জগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু সংকট, যা প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল করে তুলেছে। এদিকে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগের কথা বলছে সরকার। বিশ্লেষকরা অবশ্য মনে করেন এটি প্রথাগত কূটনীতির বাইরে একটি প্রক্রিয়া হওয়ায় এ বিষয়ে এগোতে হবে সতর্কতার সঙ্গে, থাকতে হবে জাতীয় ঐক্য। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের পেরিয়ে গেছে ৮ বছর। বিশ্বের অন্যতম আলোচিত এই মানবিক সংকট সামাল দিতে অনেক ক্ষমতাধর দেশ ও সংস্থা বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রতিশ্রুতি দিলেও প্রত্যাবাসনে নেই কোনো অগ্রগতি। এতদিনে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি, উল্টো এখনও অনুপ্রবেশ ঘটছে সীমান্তের ওপার থেকে। বিশ্লেষকরা মনে করেন জটিল ভূরাজনীতি, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাঙ্ক্ষিত সহযোগিতায় ঘাটতির মতো পুরনো চ্যালেঞ্জগুলো যেমন রয়েছে, তেমনি মিয়ানমারের সামরিক অভ্যুত্থান, অভ্যন্তরীণ সংঘাতের মতো নতুন নতুন ইস্যু যুক্ত হওয়ায় আরও জটিল হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। সেক্ষেত্রে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কেবল বাংলাদেশের উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন প্রভাবশালী দেশগুলোর কার্যকর ভূমিকা আর বাস্তবমুখী উদ্যোগ। বস্তুগত অর্থে অবস্থার কোনো পরিবর্তন নাই। চীন, ভারত, রাশিয়া যদিও তারা মুখে বলে রোহিঙ্গা সমস্যার সমাধান বা প্রত্যাবাসন দরকার, কিন্তু তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভূকৌশলগত লক্ষ্য থাকবার ফলে এই বিষয়টাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মোবিলাইজ করার, সমন্বিত করার যে প্রয়াসটা আমরা করছি, সেই প্রয়াসে এখন আমরা সফল হতে পারিনি। আন্তর্জাতিক চাপ প্রয়োগের যে ব্যবস্থাটার প্রতি আমাদের আগ্রহ আছে, সেখানে চীন, রাশিয়া আমাদের সাথে সহমত নয়। এই অঞ্চলের ভূ রাজনীতি অতীতের চেয়ে আরো বেশি সেটা সংকটটা বেড়েছে বলে মনে হয়। বিভিন্ন সশস্ত্র সংঘাতগুলো বেড়েছে এবং সেটাও একটি এখনকার পরিবর্তন। আগের যে বাধা তা ছিলই, তার সাথে উপর্যুপরি যুক্ত হয়েছে যুদ্ধাবস্থা এবং ভূ রাজনীতির জায়গা। এর মধ্যে অস্ত্র বাজারেরও একটা ভূমিকা রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশ্লেষকদের মধ্যে। তারা বলছেন প্রথাগত কূটনীতি এড়াতে চাইলে জাতীয়ভাবে ঐক্যমত্য থাকা প্রয়োজন। আপাত দৃষ্টিতে এটা একটা ভালো কৌশল, যদিও এটা যারা বিশ্লেষণ করছেন তাদের মধ্যে দ্বিমত আছে। ভালো কৌশল এই জন্য যে আমরা এখনো নিশ্চিত না যে কারা পুরোপুরি ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, কাজে আমরা দুটো চ্যানেলই ওপেন রাখার চেষ্টা করছি। আরাকান আর্মির দিক থেকে এমন কোনো বক্তব্য আসেনি যে তারা রোহিঙ্গাদেরকে নিতে আগ্রহী। আর ২ নম্বর, আমরা তাদের সাথে সংযুক্ত হলে সেখানে আমার পররাষ্ট্রনীতির প্রতিষ্ঠিত যে পদ্ধতি আছে সেখানে পরিবর্তনের প্রয়োজন। সেক্ষেত্রে আমি মনে করি এ ব্যাপারে জাতীয়ভাবে যারাই স্টেক হোল্ডার আছে তাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে তবে এই ধরনের সিদ্ধান্তে যাওয়া প্রয়োজন। কারণ তা না হলে এগুলো কনসিকুয়েন্স তৈরি হতে পারে এবং সেই কনসিকুয়েন্সটার জন্য তখন কে দায়ী হবে। বিশ্লেষকরা বলছেন যেহেতু পরিস্থিতি আরো জটিল রূপ নিচ্ছে, তাই এগোতে হবে সতর্কতার সঙ্গে কৌশলগত সব দিক বিবেচনায় নিয়ে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের হাওয়ায় হঠাৎই ঝড়, যদিও সে ঝড় থেমে যায় কয়েক মিনিটেই। জিএস পদে শিবির সমর্থিত প্যানেলের SM ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটের শুনানি শেষে ডাকসু নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। এর পরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবীর হাতে লেখা আবেদনের আগের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর ফলে ৯ সেপ্টেম্বর নির্বাচন হতে আর কোনো বাধা থাকল না। শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার, শুনানি হলো সোমবার। ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিলেন উচ্চ আদালত। কয়েক মিনিটের মধ্যে সেই আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত। ১.৫ ঘন্টার মধ্যে ঘটে সব নাটকীয়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলছেন, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শুধু হাতে লিখে চেম্বার আদালতে যান তারা, এতেই স্থগিত হয়ে যায় আগের আদেশ। হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে CMP ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন
ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। দিনের নাটকীয়তার শুরুটা হয় ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতা নিয়ে। রিটকারের আইনজীবী আদালতে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। একই অভিযোগ থাকার পরও ফরহাদের প্রার্থিতা বৈধ করে দ্বিমুখী আচরণ করা হয়েছে। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী, বলেন ফরহাদ 2019 সাল থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। এ সংক্রান্ত তথ্য প্রমাণও আদালতে তুলে ধরেন তিনি। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিতভাবে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে জারি করা হয় রুলও। হাইকোর্টের আদেশ আপাতত স্থগিত হলেও মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আদাবরে যুবককে জিম্মি করে পরিবারের কাছে টাকা দাবি করে দুর্বৃত্তরা 999-এ ফোন পেয়ে উদ্ধারে গেলে পুলিশ কনস্টেবল সহ 3 জনকে কুপিয়ে জখম করে। গুরুতর আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেলে। গতরাতে এই ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় শতাধিক ব্যক্তিকে। রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় সোমবার রাতে পলাশ নামের এক ব্যক্তিকে জিম্মি করে দুর্বৃত্তরা। মুঠোফোনে ভুক্তভোগীর পরিবারের কাছে টাকা দাবি করে। পলাশের পরিবার 999-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলাশকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা পুলিশ সদস্য আল আমিন সহ 3 জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। গাড়িও ভাঙচুর করে তারা। আটকে রেখে 50,000 টাকা দাবি করতেছে। পরে ওর বাবা মা পুলিশের সাহায্য নিছে, ওরা আঘাত করছে, পুলিশের উপর হামলা করছে, পুলিশের গাড়িতে আগুন ধরাই দিছে। আহত পুলিশ সদস্যদের প্রথমে সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালায়। পরে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করা হয় বলে জানায় পুলিশ। যে ভিকটিমকে উদ্ধারের জন্য ওনারা যখন চেষ্টা চালান তখন তাদের সঙ্গে আমাদের পুলিশের একটু ধাক্কাধাক্কি হয়, একটু হট্টগোল হয়। পুলিশ যখন আক্রমণের শিকার হয় তখন আশেপাশে অনেকের কাছে সাহায্য চায়, কারো কাছে কোনো সাহায্যও পায় না। যখন পুলিশ নিচে নামে ছাদ থেকে তখন আরও অধিক সংখ্যক সন্ত্রাসীরা এসে আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর করে, টহল গাড়ি, এবং আমাদের পুলিশ সদস্যদের বেধড়ক মারধর এবং আমাদের এই যে ড্রাইভার রয়েছে গাড়ির তাকে কোপায়, হাতে কোপায়। জড়িতরা সংঘবদ্ধ চক্র কিনা অনুসন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালের ভেতর রোগীর চাপ আর বাইরে মশার দৌরাত্ম্য, এই দুই মিলে ডেঙ্গু এখন বড় উদ্বেগের নাম। সংক্রমণ গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে গেছে। মৃত্যুর হারও দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রণে পুরনো কর্মসূচি যথেষ্ট নয়, তাই এখন দরকার নতুন পদক্ষেপ, জনসম্পৃক্ততা আর সম্মিলিত উদ্যোগ, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। হাসপাতালে শয্যাশায়ী রোগীর পাশে উদ্বিগ্ন স্বজনদের দীর্ঘশ্বাস। এডিসের কামড়ে শুরু হওয়া জ্বর এখন আতঙ্ক সবার কাছে। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার প্রায় 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর পর্যন্ত এডিসের বংশ বিস্তার রোধ করা যাচ্ছে না। চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তবে মৃত্যুহার তুলনামূলক কম। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের মৃত্যুহার 1.2%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ মৃত্যুহার বাংলাদেশে। কীট তত্ত্ববিদরা বলছেন বৃষ্টি আর ভ্যাপসা গরম, এই দুই মিলিয়েই এডিস মশার প্রজননের পরিবেশ তৈরি হচ্ছে। মশক নিধনে জনসম্পৃক্ততা জরুরি। প্রান্তিক পর্যায়ে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়তে পারে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ কীটতত্ত্ববিদের। ঢাকায় আমাদের অনেক ডেঙ্গু রোগী, চিকুনগুনিয়া রোগী হচ্ছে। তার কারণ হচ্ছে এডিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সম্পূর্ণ আলাদা। এডিস মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে এডিস মশার আবাসস্থলকে কেন্দ্র করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা জোরদার করতে হবে। যারা স্প্রে মেশিন চালান, ফগার মেশিন চালান, তাদেরকে ট্রেন করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। বিশেষজ্ঞদের আশঙ্কা আবহাওয়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আয়েশা সিদ্দিক সামিয়া,
সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা। গত ৮ মাসে জেলায় ঘটেছে ১.৫ শতাধিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা, যার বেশিরভাগই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও শিশু। বিচারহীনতা ও অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন সহ ইন্টারনেটের অবাধ ব্যবহারের কারণে অপরাধ বাড়ছে বলে জানায় বিভিন্ন নারী সংগঠনগুলো। এর আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বিপ্লব ইসলামের রিপোর্ট। গাইবান্ধায় প্রতি মাসেই আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও শিশু ধর্ষণের ঘটনা। ধর্ষণের ঘটনায় প্রতি মাসে গড়ে প্রায় 15 জন নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সদর হাসপাতালের তথ্য অনুযায়ী জেলার 7 উপজেলায় 1 জানুয়ারি থেকে 31 আগস্ট পর্যন্ত 120 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে 3 থেকে 10 বছর বয়সের 14 জন, 11 থেকে 18 বছর বয়সের 87 জন এবং 18 বছরের ঊর্ধ্বে 19 জন। সব থেকে বেশি ধর্ষণের শিকার হয়েছে 11 থেকে 18 বছরের শিশু ও স্কুল কলেজগামী কিশোরীরা। এতে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা। সবসময় ভীত থাকি যে রাস্তাঘাটে বের হলে কিভাবে আর কি নিরাপদে তো থাকতে পারি। নির্যাতন বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আকাশ সংস্কৃতির কুপ্রভাব এবং নারীদের প্রতি হচ্ছে নেতিবাচক ধ্যান ধারণা। সবসময় মেয়েদেরকে নিয়ে আমরা একটু মানসিক অ্যাসাল্টের মধ্যে, কখন আমার মেয়েটা কি হলো। নারী, শিশু ও মহিলা বিষয়ক সংগঠনগুলো বলছে বিচারহীনতার সংস্কৃতি, অশ্লীলতা, পর্নোগ্রাফির কারণে বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। অভিযুক্তরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে তারা। সমাজে যে বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতিটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু নারীর উপর নির্যাতনটা বেশি হচ্ছে। তরুণ বা যুবক আছে, তারা সব সময় যে পর্নোগ্রাফি এগুলো দেখে, এই দিকেও কিন্তু পুলিশের নজরদারির প্রয়োজন আছে। আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবক সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। বাচ্চারা রাতে বাইরে না থাকে, বাবা মাকে সচেতন হতে হবে। স্কুল কলেজগুলোতে আমরা সচেতন করার চেষ্টা করতেছি। জেলায় গত 8 মাসে 155টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। 2024 সালে এক বছরে 162 জন নারী ও শিশু ধর্ষণ এবং 222 জন নির্যাতনের শিকার হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রংপুরের পীরগাছায় জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় হাত দিলেই খুলে যাচ্ছে ভবনটির পলেস্তারা। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, নির্মাণ সামগ্রী পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়েছে। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। নাজুক ভবনের দেয়াল, হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে পলেস্তারা। চলতি বছরের জুনে রংপুরের পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রেটার বেঙ্গল কনস্ট্রাকশন। সম্প্রতি অভিযোগ ওঠে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই অনিয়ম করছে ঠিকাদার। ইটের গাঁথনি সিমেন্ট লাগানো, অত হাত দিয়ে সব চাপ দিলে সব খুলে পড়ে। আজকে 2 মাসের প্লাস্টার যদি এখনই চাপ দিলে খুলে পড়ে, তাহলে এই বিল্ডিংটা কতদিন যাবে? গতদিন যে খোয়া দিয়ে ঢালাইটা দিয়েছে, আজকে কিন্তু তার থেকে নিম্নমানের খোয়া ব্যবহার করেছে, তখনই আমরা কাজ বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে খোঁজ নিতে গেলে সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। তবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। নিম্নমানের সামগ্রীর পরিবর্তন না করা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নতুন করে পিকেট তারা নিয়ে আসবে, পিকেট দেখব, এরপর সেটাকে ভাঙ্গা হবে। ভাঙ্গার পর তারা হচ্ছে মিক্সচার মেশিন এবং যথেষ্ট ম্যান পাওয়ার নিয়ে আসবে। আমি সাথে থেকে যতগুলো ঢালাই আছে এগুলো হচ্ছে করে দিব। পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 19 লাখ টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেশের শিল্প খাতকে অর্থ ঋণ দেওয়ার মতো সবল অবস্থানে নেই ব্যাংক খাত। এতে বিনিয়োগের টাকা পাওয়া নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। এমন অবস্থায় শেয়ার বাজারের প্রতি অনীহা কাটিয়ে এবং বাণিজ্যিক বন্ড বা ঋণ ইস্যুর মাধ্যমে অর্থ সংস্থানের দিকে ঝুঁকতে হবে ব্যবসায়ীদের। তবে বাণিজ্যিক বন্ড বাজার তৈরি করতে সরকারি বন্ডকেও বাজারের অন্তর্ভুক্ত করতে হবে বলে মত আর্থিক খাত বিশ্লেষকদের। সেলিয়া সুলতানের রিপোর্ট। কোভিডের সময় শুরু করা রেড লাইনারের বয়স 5 বছর। বড় প্রতিষ্ঠানের মতো শেয়ার বিক্রি করে মূলধনের বন্দোবস্ত করা মুশকিল, তাই খুঁজছেন ক্লাউড ফাইন্যান্স।
1 লাখ টাকা দিয়ে বিজনেস করতে পারবেন না, কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কিন্তু এই অপরচুনিটিটা ক্রিয়েট হচ্ছে। যারা জব করছে বা যাদের কাছে ব্যবসা করতেছে কিন্তু তার কাছে খুবই সামান্য প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে। ছোট ছোট উদ্যোগ যখন নিজেদের পরিসর বাড়াতে ক্লাউড ফাইন্যান্স মুখী, তখন বড় প্রতিষ্ঠানের জন্য রয়েছে বন্ড বাজার। কর্পোরেট বন্ড এটি কোনো অংশীদারিত্ব বিক্রি নয়, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের বিনিময়ে অর্থ সংগ্রহ করা। সারা বিশ্বে $133 ট্রিলিয়ন বন্ড বাজার রয়েছে, যেখানে চীন এবং যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব সবচেয়ে বেশি, আর বাংলাদেশের বন্ড বাজার 1% কম। স্বল্প সময়ের আমানত থেকে বড় অঙ্কের ঋণ দীর্ঘমেয়াদে ঢালাওভাবে দেয়ায় খেলাপি ঋণের ফাঁদে আটকে আছে ব্যাংক খাত। নির্বাচনের পর শুধুমাত্র ব্যাংক খাত পুরো সেবা বা শিল্প খাতের চাহিদা মেটাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। আমাদের কনফিডেন্সটা এখন যে অবস্থা আছে সেটা আমাদের জোরদার করা, শক্তিশালী করা খুবই প্রয়োজন। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শিল্প খাতকে টিকিয়ে রাখতে শেয়ার বাজার ও বন্ড বাজার মুখী হতে হবে শিল্প প্রতিষ্ঠানগুলোকে। বড় বড় কর্পোরেট সেক্টরে যারা কাজকর্ম করেন তাদেরকে সিকিউরিটি মার্কেটের উপর ডিপেন্ডেন্ট হতে হবে এবং সিকিউরিটি মার্কেটে তাদেরকে বন্ড ছেড়ে লং টার্ম ফান্ড তাদেরকে রেজ করতে হবে, এবং তার জন্য একটা বড় পূর্ব শর্ত হলো যে গভর্নমেন্ট বন্ড মার্কেট থাকা। বাংলাদেশে তো গভর্নমেন্ট বন্ড মার্কেটও নেই। অর্থনীতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস 2030 সালে বন্ড বাজার দাঁড়াবে $160.8 ট্রিলিয়ন। এছাড়া ট্রেজারি বন্ড বা সরকারি বন্ড বৈশ্বিক অর্থনীতির 45% দখল করে নেবে। বন্ড কেনার চেয়ে আমার লোন দেওয়াটাই সহজ, সেটা একটা বড় কারণ যে আমাদের ইন্টারেস্ট রেটটা একটু বেশি পড়ে যায়। এই জন্য আরেকটা কারণ যে একটা ব্যাংক থেকে লোন নিতে যত সময় লাগে, 1 মাসে একটা বড় লোন হয়, একটা বন্ড প্রসেস করতে মিনিমাম 6 মান্থস লাগে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বন্ড বাজার শক্তিশালী হলে নিরাপদ ও বিকশিত হবে সম্ভাবনাময় নতুন উদ্যোগ ও ঝুঁকিপূর্ণ খাত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাবান্ধা স্থলবন্দরে কমছে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি, তবে আলু, পাট, গার্মেন্টস, জুটসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ছে নেপালে। চালুর 28 বছরও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বন্দরটি। ব্যবসায়ীরা এমন দাবি করলেও দ্বিপাক্ষিক বাণিজ্য বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পঞ্চগড় থেকে সোহাগ হায়দারের রিপোর্ট। 1997 সালের 1 সেপ্টেম্বর নেপালের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। পরে ভারত ও ভুটানের সঙ্গে শুরু হয় দ্বিপাক্ষিক বাণিজ্য। পাথর আমদানি নির্ভর এই বন্দর দিয়ে বর্তমানে নেপাল সহ পার্শ্ববর্তী দেশে রপ্তানি হচ্ছে আলু, পাট, গার্মেন্টস, জুট সহ বাংলাদেশি নানা পণ্য। এতে বন্দর কেন্দ্রিক কর্মকাণ্ডে এসেছে গতি। যদিও ব্যবসায়ী ও সিএনএফ এজেন্টদের দাবি, নানা সীমাবদ্ধতায় চালুর 28 বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বন্দরটি। আগে বাংলাবান্ধাতে আলুর গাড়ি খুব কম ছিল, এখন মোটামুটি আলু অনেক গাড়ি আলুর ঢোকে। আগে শুধু পাথর যাতায়াত হতো, এখন আলু, পাট এগুলা, তারপরে ওয়ালটন, ইলেকট্রিক পণ্য, বিভিন্ন পণ্য এখান থেকে যাতায়াত হয়। নেপাল যাচ্ছে, ভুটান যাচ্ছে, ইন্ডিয়ার জেলা যত জেলা আছে ওইখানে যাচ্ছে। 1000 এই স্থলবন্দরের শ্রমিক আছে আমরা, মোটামুটি এখানে আগের তুলনায় কিছু কাজটা বৃদ্ধি হচ্ছে এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। আগের থেকে মানে ইম্পোর্টের পাশাপাশি এক্সপোর্টটা বাড়ছে। এই পোর্টটাকে যদি আমাদের কর্তৃপক্ষরা যদি একটু সুনজর দেয়, তাহলে হয়তো বা আমরা পোর্টের মানে যেটা হলো বাংলাদেশে একটা সবচেয়ে ভালো সুপার পোর্ট হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে, গেল অর্থ বছর বাংলাবান্ধা দিয়ে আমদানি কমেছে প্রায় 2 লাখ মেট্রিক টন। তবে আলু, পাট সহ বিভিন্ন পণ্যের রপ্তানি বেড়েছে প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন। আগের অর্থ বছরের তুলনায় আমাদের আমদানি প্রায় 2 লক্ষ মেট্রিক টন কমেছে, কিন্তু আসার কথা হচ্ছে রপ্তানি প্রায় 15 থেকে 20 হাজার মেট্রিক টন বেড়েছে। পাটের ব্যাপক চাহিদা রয়েছে নেপালে, এবং যে আলুটা এক্সপোর্ট হচ্ছে আমাদের বন্দর দিয়ে, এটা হলো স্টারিজ আলু, লাল আলু। এই লাল আলুটা আমাদের দেশের আলুটা নেপালে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। বন্দর তথ্য, 2024-25 অর্থ বছরের শুরুতে ভারত ভুটানের মধ্যকার দ্বন্দ্বের কারণে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায় বাংলাবান্ধা স্থলবন্দরে। পরে সীমিত আকারে আমদানি শুরু হলেও নতুন করে ভারতের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের পাথরের দাম নিয়ে মতবিরোধ দেখা দেয়, ভারতের পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে যায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। দিনাজপুরের কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। 2021 সালে প্রয়োজনীয় জনবল ও সুযোগ সুবিধা ছাড়াই 50 শয্যায় উন্নীত করা হয়।
এদিকে সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সমস্যার বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও হয়নি কোনো সমাধান। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। 2021 সালে প্রয়োজনীয় জনবল ও সুযোগ সুবিধা ছাড়াই 50 শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। চিকিৎসকের 16টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন। একজন চিকিৎসক দিয়ে বহির্বিভাগে শত শত রোগীর সেবা দেওয়া হয়। পর্যাপ্ত নার্স থাকলেও নেই ক্লিনার, আয়া, এমনকি টেকনিশিয়ানেরও অভাব। পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতি থাকলেও হয় না প্রয়োজনীয় পরীক্ষা। বাইরের ক্লিনিকে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করাতে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে অভিযোগ রোগীদের। ডাক্তার কম, দেখাতে একটু ঝামেলা আছে, ভিড় অনেক। ডাক্তার কম আছে, আর একটু হলে ভালো হয়। নার্স আমরা পর্যাপ্ত পরিমাণ আছি, ডক্টর এবং আয়া ক্লিনার আমাদের খুব কম। এই জন্য আমাদের এখানে কাজ করতে অনেক হিমশিম খাইতে হয়। এদিকে সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সমস্যার বিষয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও হয়নি সমাধান। সর্বমোট মেডিকেল অফিসার 3 জন, এবং 3 জন মিলে আমাদের ইনডোর সামলাইতে হয়, প্লাস হচ্ছে আউটডোর সামলাইতে হয়, এমার্জেন্সি সামলাইতে হয়। সর্বমোট এই মিলিয়ে হচ্ছে 500-600 রোগী একজন ডাক্তারের পক্ষে সামলানো হচ্ছে খুবই কষ্টকর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সিভিল সার্জন মহোদয়, প্লাস আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর, তাদেরকে সবাইকে জানানো হয়েছে। জানানোর পরও ওনারা বলতেছে যে এটা সময় সাপেক্ষ বিষয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন 400 থেকে 500 রোগী আউটডোরে চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, দিনাজপুর। অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য সমস্যা সহ নানা সংকটে বিপর্যস্ত উত্তরের অধিকাংশ চরাঞ্চলের বাসিন্দা। একই সঙ্গে বছর জুড়ে ভাঙন প্লাবনে বাড়ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। নেই পর্যাপ্ত শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা, এমনকি যোগাযোগ ব্যবস্থাও। গবেষকদের মতে চরাঞ্চলের বাসিন্দাদের মূলধারায় যুক্ত করতে বিশেষ পরিকল্পনার বিকল্প নেই। নাজরুল ইসলাম নিশাতের রিপোর্টে থাকছে বিস্তারিত। গোকুন্ডা ঘাট থেকে নৌকায় পাড়ি দিয়ে ঢুস মারার পথে আমাদের যাত্রা। চারপাশে তিস্তা নদী বেষ্টিত এই চরগ্রামে বসবাস প্রায় 1000 পরিবারের। এখানকার মানুষের যোগাযোগ এখনও পুরোপুরি নদীপথ নির্ভর। চরে পা দিতেই কানে আসে অসহায় কান্না। তিস্তার ভাঙনে হারাচ্ছেন বাড়িভিটা, আবাদি জমি। হাসান আলীর পরিবার ঘর সরিয়ে নিচ্ছেন নদীগর্ভে চলে যাওয়া ভিটে মাটি থেকে। স্মৃতি জড়ানো সংসার আজ শুধু শঙ্কার, অনিশ্চয়তার গল্প। জায়গা নাই, এক হাত বেটা এক হাত মুখে গেল, এটি থাকলো, এটি তো নদী এসেই গেছে। কুটিতে যাবো তারপর বলতে পারি না। যে পাশে আসি 1-2 বছর থাকি, তারপরে মনে হয় আবার ফির ভাঙা শুরু হয়ে যায়। একটা বাড়ি ভাঙলে মনে করেন যে 50-60-70 হাজার টাকা এমনি খরচ হইতেছি। ঢুসমারা চরের মতো রংপুর বিভাগে ছোট বড় মিলিয়ে চরের সংখ্যা 6 শতাধিক, যেখানে বসবাস করেন অন্তত 4 লাখ পরিবার। দুর্গম যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সহ নানা সংকট নিয়ে বসবাস চরাঞ্চলের বাসিন্দাদের। কৃষিকাজী জীবিকা, তাতেও রয়েছে জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি। এমন আছে নদী শুকিয়ে জায়গা, পানির অভাবে আবাদ হয় না। লোক হয়ে দিয়ে যাওয়ার আগে যাইতে অনেক সময় লাগে, এমন ওই যাইতে কেউ অসুস্থ, কেউ এই রাস্তার মধ্যেই মারা যায়। সরকারি একটা প্রতিষ্ঠান ছিল, এই নদী ভাঙনে ওরাও এখান থেকে চলে গেছে। গবেষকদের মতে দেশের সামগ্রিক উন্নয়নের ধারায় চরবাসীকে সম্পৃক্ত করতে হলে প্রয়োজন বিশেষ ও টেকসই পরিকল্পনা। প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি ছোট্ট পরিসরে একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন করে দেয়া যায়, যেখানে বিভিন্ন ধরনের সমস্যা তাদেরকে জানাবে, সেই অর্গানাইজেশনের কাজ থাকবে সরাসরি গভর্নমেন্টের সাথে যোগাযোগ। তবে পল্লী উন্নয়ন একাডেমি বলছে চরের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চরে কোনো ডিলার ছিল না, আমরা চরে ঔষধ এবং যে বিভিন্ন ইনপুটের ডিলার এবং রিটেলার স্থাপন করার চেষ্টা করেছি, যাতে চরের মানুষ এই সুবিধাগুলো পায়। দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি দারিদ্র্যের হার কমলেও এখনও 24.3% চরবাসী দারিদ্র্যসীমা এবং 12.9% চরবাসী চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। চরাঞ্চলগুলোর বিশাল জনগোষ্ঠীর যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি সহ নানা সংকট থাকলেও এই মুহূর্তে সবথেকে বড় সংকট নদী ভাঙন ও প্লাবন। প্রতি বছর এই ভাঙনের ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। স্থানীয়রা বলছেন, তিস্তা শাসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া না গেলে এই সংকট আরও বাড়বে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, লালমনিরহাট। নীলফামারী ও সৈয়দপুর পৌরসভায় 3 দশক ধরে অবহেলায় চলছে বিশুদ্ধ পানি সরবরাহ। 25,000 পরিবারের মধ্যে গ্রাহক মাত্র 865 জন।
পৌরবাসী জানান, পৌরসভার সরবরাহকৃত পানির চাপ না থাকায় 2 তলার বেশি উপরে ওঠানো যায় না। এ কারণে বাধ্য হয়ে তারা গভীর নলকূপ স্থাপন করেছেন। তবে এ সমস্যার কোনো সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী পৌরসভার সামনে অযত্নে পড়ে আছে পানির পাইপ, বেশিরভাগে মরিচা ধরেছে। জেলার আরেক পৌরসভা সৈয়দপুরের পানির ট্যাঙ্ক নষ্ট হওয়ায় চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। 9টি গভীর নলকূপের পাম্প ঘরগুলো অরক্ষিত। দীর্ঘ 3 দশক ধরে অবহেলায় চলছে এই 2 পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ। মোট 25,000 পরিবারের মধ্যে নীলফামারী পৌরসভায় গ্রাহক 565 ও সৈয়দপুর পৌরসভায় গ্রাহক মাত্র 300। বাকিরা নিজ খরচে গভীর নলকূপ স্থাপন করে পানির চাহিদা মেটাচ্ছেন। পৌরবাসী জানান, সরবরাহকৃত পানির চাপ না থাকায় 2 তলার উপরে ওঠে না। তবে এই সমস্যার সমাধানের দাবি তাদের। 3 বার পানি দেয় আমাদেরকে, সকাল, দুপুর, সন্ধ্যায়। তো দেখা যাচ্ছে এটা আমাদের জন্য অপ্রতুল হয়। পাম্পটি দীর্ঘদিন পড়ে থাকার কারণে অকেজ হয়ে গেছে। পাম্প লাগাই গেছে, কিন্তু কখনো আমরা মনে করেন এটার পানি পাইনি সাপ্লাই। বিষয়টি স্বীকার করলেও কোনো সমাধান দিতে পারেননি কর্তৃপক্ষ। উল্টো লোকসানের অজুহাত। আমাদের লস আছে আর কি, আমরা হয়তো কাটিয়ে উঠবো আর কি চেষ্টা করছি। বর্তমান প্রশাসক মহোদয় খুব আমাদের পানি শাখার ব্যাপারে আন্তরিকভাবে বিভিন্ন মেইনটেন্যান্স এবং বিদ্যুৎ খরচ দিয়ে 15 লক্ষ বা তার অধিক টাকা ব্যয় হচ্ছে। সেখানে আমাদের ইনকাম হচ্ছে মাত্র 3.5 থেকে 3,60,000 টাকা। বিলটাও আবার ম্যাক্সিমাম বকেয়া থাকে, এই বিলটাও দিতে চায় না। কর্তৃপক্ষের তথ্য মতে 2টি পৌরসভার 3টি পানির ট্যাঙ্কের বেহাল দশা। এছাড়া খুঁজে পাওয়া যাচ্ছে না 5টি নলকূপ। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 55, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 58, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগের বায়ুর মান 83, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 91। সিলেট বিভাগে বায়ুর মান 33, যা ভালো, বাতাসের আর্দ্রতা 89%। খুলনা বিভাগের বায়ু মান 33, এটিও ভালো, বাতাসের আর্দ্রতা 90। বরিশাল বিভাগের বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 84। রংপুর বিভাগের বায়ু মান 79, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেট ও খুলনা 33, আর সবচেয়ে খারাপ রাজশাহী 83। শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের জেরে দুপুর 3টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আজ রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে 144 ধারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার তারিফ হাসান। আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় 144 ধারা জারি রয়েছে। গতকাল রাতেই হাটাজারি প্রশাসন এই 144 ধারা যে গতকাল রাতে শেষ হওয়ার কথা ছিল সেটি আরও বর্ধিত করে 24 ঘন্টা। এছাড়া আমরা এক বিষয়ে জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের এলাকাবাসীর সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটে শিক্ষার্থীদের, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বা সেই করণীয় কী সেই বিষয়টির জন্য আজ বেলা 3টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে। এবং আরও আমরা আরেকটি বিষয় জানতে পেরেছি যে গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাদী হয়ে, অর্থাৎ প্রক্টর এবং নিরাপত্তা দপ্তরের প্রধান চট্টগ্রামের হাটাজারি যে থানায় একটি মামলা দায়ের করেন এই সংঘর্ষে জড়িত বিরুদ্ধে। পাশাপাশি আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে গতকাল রাতে বেশ কয়েকটি ছাত্র সংগঠন আসলে বিক্ষোভ মিছিল করে, বেশ কয়েকটি ছাত্র সংগঠন আন্দোলন করেন এবং তারা জানান যে এই যে সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং তারা বলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে ভূমিকাটি ছিল সেটি সঠিকভাবে পালন করতে পারেনি। এই জন্য তারা কালকে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্রিয়াল বডি পদত্যাগও দাবি করেন, এমনকি আমরা দেখেছি গতকাল রাতে। এবং আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পুরো একদম নিরাপত্তা চাদরে এবং যৌথ বাহিনী সকাল থেকেই টহল দিচ্ছেন এবং গতকাল রাতে আমরা দেখেছি তারা টহলে ছিলেন এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে তারা হচ্ছে ঘুরে ঘুরে দেখছেন আসলে কোথাও কোনো পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে কিনা। কিন্তু এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হচ্ছে একটা শান্তময় পরিবেশ বিরাজ করছে আসলে পুরো বিশ্ববিদ্যালয় ঘিরেই একটি। কিন্তু আরেকটি বিষয় আমাদের শিক্ষার্থীরা জানিয়েছে যে 2 নম্বর গেটে ঘিরে সংঘর্ষ তৈরি হয়েছে, সেই 2 নম্বর গেটে ব্যাপক পরিমাণে শিক্ষার্থী আসলে থাকেন, যারা হলে থাকেন না হলে বাইরে থাকেন তারা সেখানে অবস্থান করেন। তো সেই শিক্ষার্থীরা বলছেন যে আসলে এই সংঘর্ষের পরে তারা এখানে থাকতে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা বলছেন যে প্রশাসনকে অতি দ্রুত কোনো একটি ব্যবস্থা করে যারা আসলে হলে থাকছে তাদের একটি ব্যবস্থা করার জন্য। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে এলাকা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। এবার দেশের বাইরের খবর। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 812 জনে। আহত হয়েছেন অন্তত 2800 জন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা আছেন বহু মানুষ। উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থা। তবে মার্কিন প্রশাসনের বাজেট কাটছাটে জাতিসংঘের সহায়তা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরই মধ্যে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক মহলও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ। রোববার রাতে আকস্মিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। মুহূর্তের কম্পনে ভেঙে পড়েছে শত শত গ্রাম, মাটির নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ, হতাহত হয়েছেন হাজারো বাসিন্দা। আফটারশকে আরও ভেঙে পড়েছে ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার হলেও নানগারহার, লাগমান, নুরিস্তান আর পাঞ্জশিরেও ভয়াবহ ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকার দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। রেড ক্রস বলছে হাসপাতালে জায়গা না থাকায় বহু আহতকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে তাদের টিম মাঠে থাকলেও অর্থ সংকটে উদ্ধার ও সহায়তা ব্যাহত হচ্ছে। মার্কিন সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম অনেকাংশে থমকে গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে 10 কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। পাশে থাকার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। গভীর শোক প্রকাশ করে জরুরি সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জাপানও। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের মানবিক অংশীদাররা মাঠে সক্রিয় রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইতালির সিসিলি দ্বীপে সক্রিয় আগ্নেয়গিরির ঘটনা এটনায় আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। চারপাশে ছিটকে পড়তে শুরু করেছে লাভা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় উদ্ধারকারী দল। অনুমোদিত গাইডদের সঙ্গে পাহাড়ে ওঠা পর্যটকরা আগ্নেয়গিরির লাভার ঝর্ণা নিরাপদে দেখছেন তারা। স্থানীয় নিয়ম অনুযায়ী পর্যটকরা লাভার ধোয়ার কাছ থেকে অন্তত 50 মিটার দূরে থাকতে বাধ্য। পাশাপাশি 2500 মিটার উপরে কোনো ভ্রমণকারীকে অনুমোদিত গাইড ছাড়া উঠতে দেওয়া হয় না। নজরদারিতে থাকা কর্মকর্তারা জানান, গাইড ও পর্যটকরা নিয়ম মেনে চলায় এখন পর্যন্ত সব স্বাভাবিক রয়েছে। শেষ হলো উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ফোবনার 39তম আসর। কানাডার মন্ট্রিয়লে 3 দিন ব্যাপী সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। এদিন বাংলাদেশের সঙ্গীত ও চলচ্চিত্রের তারকা শিল্পীরা পারফর্ম করেন। আগামী বছর ফোবানার 40তম আসর বসবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ফোবানার শেষ দিনের মঞ্চ বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনয়শিল্পী নুসরাত ফারিয়ার মনোমুগ্ধকর গ্রুপ পারফরম্যান্স। এরপরই মঞ্চে আসেন অভিনয়শিল্পী জায়েদ খান। বেশ কয়েকটি গানে তার পারফরমেন্সও মুগ্ধ করেছে দর্শকদের। জায়েদ খান ও নুসরাত ফারিয়া একসঙ্গেও মঞ্চ শেয়ার করেছেন। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা এভাবেই আনন্দে মেতেছেন অনুষ্ঠানে। আমাদের কৃষ্টি কালচারকে ধরে রাখার যে প্রয়াস, এটা আমি এখানে দেখে একদম অভিভূত হয়েছি। আমি এর আগে আরো ফোবানাতে গিয়েছিলাম, বাট এখানে খুব ভালো ক্রাউড হচ্ছে। আমরা সবাই একসাথে মিলে আছি, এটাই আমার ভালো লাগতেছে।
এদিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তপন চৌধুরী, ব্যান্ড দল আরকের হাসান ও মূকাভিনয় শিল্পী মশহুরুল হুদা। দীর্ঘদিন পর দর্শকদের সামনে হাজির হন একসময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী তিন্নি। ফোবানার মঞ্চ তখন উচ্ছ্বাস আনন্দে ভরপুর। আয়োজকরা জানান, আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ড খ্যাত অরল্যান্ডোতে বসবে ফোবানার 40তম আসর। এ উপলক্ষে স্থানীয় আয়োজক কানাডা বাংলাদেশ সলিডারিটি নতুন আয়োজক সংগঠন অরল্যান্ডো বাংলাদেশ সমিতির কাছে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর করে। সুন্দর করে হয়েছে ফোবানা এবং আমি সবাইকে যারা এসেছেন আমি ধন্যবাদ জানাই সেন্ট্রাল কমিটি থেকে। সেন্ট্রাল ফ্লোরিডাতে যে অনুষ্ঠান করতে যাচ্ছি আপনারা সকলে দলমত নির্বিশেষে সকলে আসবেন। মিলনায়তনে যখন বর্ণিল অনুষ্ঠানমালা উপভোগ করছেন দর্শক, তখন বাইরে বিভিন্ন পণ্যের স্টলগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। ভাঙল মিলন মেলা, শেষ হলো 39তম ফোবানা, যেটি নর্থ আমেরিকার সবচেয়ে বড় বাংলাদেশিদের সাংস্কৃতিক উৎসব। আবার 40তম ফোবানা ফ্লোরিডার অরল্যান্ডোর জন্য এখন প্রস্তুত হবেন উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিরা, বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, মন্ট্রিয়াল, কানাডা। ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের ভিড়ে নানা প্রতিশ্রুতি দিয়ে নজর কাটছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থীরা, যাদের বেশিরভাগই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদ। এই পদে লড়াই করা একমাত্র নারী প্রার্থীর আশ্বাস, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা। একই আশ্বাস অন্য প্রার্থীদেরও। ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থীদের কথা শুনেছেন রিপোর্টার তারেক হাসান শিপুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী উত্তাপ। 2019 সালের পর আবারও হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভিপি, জিএস, এজিএস এর মতো বড় পদগুলোর সঙ্গে ক্রীড়া সম্পাদক প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এবার কেন্দ্রীয় সংসদে এ পদে লড়ছেন 13 জন। ক্রীড়া সম্পাদক হওয়ার লড়াইয়ে থাকা বেশিরভাগই ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত। কেউ খেলেছেন জাতীয় বয়সভিত্তিক স্তরে, আবার কেউ অংশ নিয়েছেন বৈশ্বিক ইভেন্টেও। অনেকে বৈশ্বিক বা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে জড়িত না থাকলেও কাজ করছেন বিশ্ববিদ্যালয় স্তরে। তাই প্রতিবন্ধকতাগুলো সবার জানা, কাজ করতে চান সেখানেই। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রচুর পরিমাণ হচ্ছে যে পড়াশোনা, টিউশন, পরীক্ষা সহ প্রেশার থাকে। তো ওই জায়গায় যে বিনোদনের যে মাধ্যমটা, এটা সরাসরি হচ্ছে খেলাধুলা এবং সেটা সবার জন্য উন্মুক্ত হোক। এমন কিন্তু না, ঢাকা ইউনিভার্সিটি কার্যক্রম বাজেটের জন্য বড় বড় কার্যক্রম আটকে আছে। সদিচ্ছা থাকলে সম্ভব। যদি বাজেট না থাকে তাহলে আমাদের সাবেক যারা অ্যালামনাই আছে তাদের কাছে যাব, তাদের না হলে কর্পোরেট যে কোম্পানিগুলো আছে তাদের কাছে যাব। ডাকসুর ইতিহাসে প্রথমবার নারী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মালিহা তাবাসসুম। নারী শিক্ষার্থীদের নিয়ে আছে বিশেষ ইশতেহার। খেলোয়াড় কোটা চালু হওয়ায় বার্ষিক ক্রীড়া ইভেন্টে তৈরি হয়েছে বৈষম্য। আছে বিশ্ববিদ্যালয় দল গঠনে স্বজনপ্রীতির অভিযোগও। এসব বিষয় তারা জবাবদিহিতার আওতায় আনতে চান নির্বাচিত হলে। যেহেতু আমি একজন নারী হিসেবে এখানে তাদের রিপ্রেজেন্ট করতে এসেছি, আমি দেখেছি যে তাদের মধ্যে খেলাধুলার একটা পার্টিসিপেশনের ইচ্ছা আছে, কিন্তু তারা প্রতিকূলতার কারণে বিভিন্ন সেই জায়গাটা হচ্ছে তারা আসতে চাচ্ছে না। 104 বছরের একটা বিশ্ববিদ্যালয়ে এরকম পরিবেশ হওয়া উচিত বলে আমি মনে করি না। আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিকেট টিম নেপালে গিয়েছিল, যেখানে আমরা হচ্ছে স্বজনপ্রীতির অনেকগুলো হচ্ছে অভিযোগ পেয়েছি, যেখানে হচ্ছে স্বজনপ্রীতির ভিত্তিতে যে যোগ্য খেলোয়াড় থাকা সত্ত্বেও হচ্ছে অন্যদেরকে হচ্ছে দেওয়া হয়েছে। সো আমি মনে করি এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের আরও কঠোর হওয়া উচিত। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদেও লড়ছেন ক্রীড়াবিদরা। এরই মধ্যে অনূর্ধ্ব 19 সাফ জয়ী ফুটবলার রেহানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক। ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের মতো ডাকসুতে যারা ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছেন, তারাও নানা আশ্বাস আর উন্নয়নের ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। এখন প্রশ্ন হলো, এই 1 বছরের টাইম ফ্রেমের মাঝে কিভাবে এই কাজগুলো পরিপূর্ণ করবেন। অনেকে টাইমলাইন দিচ্ছেন কিভাবে এই সময়ের মাঝে তা বাস্তবায়ন করা যায়। দেখতে হবে তারা আসলে কতটুকু এই কাজগুলো করতে পারেন নির্বাচিত হলে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ পিআর ইস্যুতে নিজ নিজ দাবিতে অনড় দলগুলো। শক্ত অবস্থান গণতন্ত্র বিরোধী তৃতীয় পক্ষের ক্ষমতায় আসার পথ সহজ করবে মত বিশ্লেষকের। দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। রাজধানীর আদাবরে যুবককে জিম্মি করে টাকা দাবি। উদ্ধারে গেলে পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম। গাড়ি ভাঙচুর, যৌথ বাহিনীর অভিযানে আটক শতাধিক।
এবং 8 বছরে ফেরত পাঠানো যায়নি একজন রোহিঙ্গাকেও। ভূ রাজনীতি আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার অভাবে জটিল হচ্ছে প্রত্যাবাসন, জাতীয় ঐক্যের পরামর্শ বিশ্লেষকের। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।